হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটা যুদ্ধ নিয়ে যেখানে শুধু শত্রু সৈন্য নয়, শীতও একটা মারাত্মক অস্ত্র হয়ে উঠেছে। কল্পনা করুন, তাপমাত্রা মাইনাসে, আপনার বাড়িতে নেই বিদ্যুৎ, নেই গরম পানি, বাইরে বোমার শব্দ। এটা কোনো মুভির দৃশ্য নয় বন্ধুরা, এটা 2026 সালের জানুয়ারিতে ইউক্রেনের বাস্তবতা। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই যুদ্ধ শুধু সামরিক নয়, হয়ে উঠেছে একটি মনস্তান্ত্রিক যুদ্ধ। তো চলুন শুরু করা যাক। ইউক্রেন রাশিয়া যুদ্ধ যখন শীত হয়ে ওঠে অস্ত্র, কিছু সংখ্যার খেলা দেখে আসি বন্ধুরা। প্রথমেই আসে কিছু চাঞ্চল্যকর সংখ্যায়। রাশিয়ার তদন্ত কমিটি দাবি করেছে 2014 সাল থেকে ডনবাস অঞ্চলে 7,000-এরও বেশি বেসামরিক মানুষ মারা গেছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করুন, এটা রাশিয়ার নিজস্ব তদন্ত কমিটির তথ্য। যুদ্ধে যে কোনো পক্ষই নিজেদের সুবিধা মতো সংখ্যা দেখায়, আসল সত্যটা সাধারণত মাঝখানে কোথাও হারিয়ে যায়। 2014 থেকে 2026 টানা 12 বছর একটা শিশু জন্ম নিয়ে যুদ্ধের শব্দ শুনতে শুনতে কিশোর হয়ে যায়, ভাবা যায়। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তারা 2240 জন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে। এর মানে এই যুদ্ধ শেষ হলেও আইনি যুদ্ধ চলবে আরো কয়েক দশক। কি হলো রাতের হামলায়, জানা দরকার। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে। আগারোক রাশিয়ার একটি শহর যেখানে তৈরি হয় অত্যাধুনিক ড্রোন। ইউক্রেন সেখানে হামলা চালিয়ে পুরো কারখানাটাই জ্বালিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এটা কতটা বড় ক্ষতি? এই আটলান্ট অ্যারো কারখানায় তৈরি হতো মেলানিয়া ও ওরিয়ন ড্রোন। এগুলো আবার রাশিয়ার সবচেয়ে শক্তিশালী নজরদারি ও হামলাকারী ড্রোন বলা হয়ে থাকে এগুলাকে। একটি কারখানা ধ্বংস মানে হাজার হাজার ড্রোনের উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া, যা যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে, কুচু দিতে পারে। কারণ রাশিয়ার আরো প্রচুর কারখানা রয়েছে রে বাবা, তোমরা এটা জানো না। পশ্চিমারা তোমরা বোকার দল, তোমরা ভেড়ার দল। ভেড়ার দল বললেও ভেড়ারে অপমান করা হয়। তোমরা বোকার দল, গাধার দল। গাধার দল বললেও তোমরা গাধাদের অপমান করা হয়। তোমরা লোভী। এটা অনেকটা দাবা খেলার মতো। আপনি শুধু গুটি মারছেন না, প্রতিপক্ষের নতুন গুটি তৈরির কারখানায় উড়িয়ে দিচ্ছেন। কি সুন্দর কথা। এখানে শীতের কিভাবে আগমন ঘটলো? এখানে হঠাৎ করে শীত কিভাবে ঢুকে গেল বন্ধুরা? চলুন তো একটু জেনে আসি। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটায়। রাশিয়া শুধু বোমা মারছে না, তারা বিদ্যুৎ ও গরমের সরবরাহ বন্ধ করে দিচ্ছে। মানে গরম বলতে এখানে বোঝাচ্ছে হিটিং, তারপর গিজার যে ব্যবস্থাগুলো। কারণ তারা তো প্রথম থেকে এনার্জি সেক্টরগুলো টার্গেট করে করে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এটাই স্বাভাবিক। শীতের মাঝখানে ভাবুন তো, আপনি কিয়েভে বসে আছেন, বাইরে -10 থেকে 20 ডিগ্রি, হিমাঙ্কের নিচে বরফ জমছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, কোনো হিটার নেই, ফোন চার্জ দেওয়ার উপায় নেই, খবর দেখার উপায় নেই। এটাকে বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যা আমরা বাংলায় বলে থাকি মনস্তান্ত্রিক যুদ্ধ। উদ্দেশ্য হলো মানুষের মনোবল ভেঙে দেওয়া আর জেলেনস্কির উপর চাপ বাড়ানো। হতাশ হয়ে একজন কিয়েভবাসী বলেছেন, রাশিয়ানরা যেন তাদের জমিয়ে মারতে চাইছে। এটা তো রাশিয়ানদের দোষ না বাবা, এটা হচ্ছে জেলেনস্কির ভুল। যেন সেই লোভী, নির্বোধ, চালাক, যত খারাপ উদ্ধৃতি দেওয়া যায় কম হয়ে যায়। এই লোকটার কারণে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি ইউক্রেনবাসীদের আজকের এই দুরবস্থা। আর এর চেয়ে নিখুঁত উক্তি আর হয় না। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করুন, ইউক্রেনের মানুষ কিন্তু হাল ছাড়ছে না। তারা দিনের পর দিন এই পরিস্থিতি সামলাচ্ছেন। এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি, অভিযোজন ক্ষমতা। আসলে করার তো কিছু নাই। এস্তোনিয়ার গল্পটা আবার কি? এর থেকে এখানে এস্তোনিয়ার গল্প কিভাবে ঢুকলো রে ভাই? চলুন তো বন্ধুরা একটু দেখে আসি। এবার একটা মজার মোড়। ছোট্ট দেশ এস্তোনিয়া একটা বিরাট সাহসী সিদ্ধান্ত নিয়েছে। কি সেই সাহসী সিদ্ধান্ত? তারা 261 জন রুশ সৈন্যের দেশে প্রবেশ নিষেধ করে দিয়েছে। কেন? কারণ প্রশ্ন হলো, এত ছোট একটা দেশ কেন এত বড় ঝুঁকি নিতেছে? উত্তরটা খুবই সহজ, তাগো নির্যোগ নিরাপত্তা। এস্তোনিয়ার জনসংখ্যা মাত্র 13 লাখ। তারা জানে যুদ্ধ প্রশিক্ষিত 15 লাখ রুশ সৈন্য যদি ইউরোপে ছড়িয়ে পড়ে, সেটা একটা বিরাট নিরাপত্তা ঝুঁকি। আর সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো, তারা অন্য দেশগুলোকেও একই কাজ করতে বলছে।
একা লড়াই নয়, দল বেঁধে লড়াই করো, স্মার্ট মুভ, 12টা বাজায় দেবো পুতিনে তোমাকে এই স্মার্ট মুভে। কৃষ্ণ সাগরে দুটো গ্রিক তেল ট্যাঙ্কার হামলা হয়েছে। এখন এটা একটা ধাঁধা, কে করলো? একটা ট্যাঙ্কার যাচ্ছিল কাজাকিস্তানের তেল তুলতে রাশিয়ার বন্দরে। ইউক্রেন আগেও এই টার্মিনালে হামলা করেছে রাশিয়ার তেল আয় বন্ধ করার জন্য। এটা আসলে অর্থনৈতিক যুদ্ধ। তেল বিক্রি করে রাশিয়া যে ডলার পায়, সে ডলার দিয়ে কিনছে ক্ষেপণাস্ত্র, বলছে কারা? পশ্চিমারা। তেলের আয় বন্ধ মানে যুদ্ধের অর্থায়ন বন্ধ। তবে মজার ব্যাপার, এতে গুরুতর কোনো ক্ষতি হয়নি, কে আহত হয়নি। মানে এটা ছিল একটা সতর্কবার্তা, আমরা পারি, চাইলে আরো বড় ক্ষতি করতে পারি। ওরে বাপরে বাপ, সে কি ডায়লগ, হলিউডের ডায়লগ। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। এক রাতে রাশিয়া ছুড়েছে প্রায় 300টি ড্রোন, 18টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর 7টি ক্রুজ মিসাইল। একবার কল্পনা করুন তো বন্ধুরা, আকাশ ভরা মৃত্যুর বার্তাবাহক, 8টা অঞ্চলে একসাথে হামলা। কিন্তু এখানে একটা টেকনিক্যাল বিষয় বুঝতে হবে, ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল একসাথে কেন? উত্তরটা হচ্ছে এটা সোয়াম ট্যাকটিক্স। প্রথমে ড্রোন পাঠিয়ে শত্রুর এয়ার ডিফেন্স ব্যস্ত রাখা, তারপর আসল ক্ষেপণাস্ত্র ছুটতে থাকো। অনেকটা ফুটবলে ডামি পাস দিয়ে গোলরক্ষককে বোকা বানানোর মতো কৌশল। আর সবচেয়ে ভয়ঙ্কর এটা ছিল নতুন বছরের শুরুতে সবচেয়ে বড় হামলা। মানে বার্তাটা একেবারে ক্লিয়ার, 2026 আরও কঠিন হবে ইউক্রেন এবং ইউরোপের জন্য। রোস্তভ অঞ্চলে পাল্টা হামলা, কিন্তু ইউক্রেনও বসে নেই। রাশিয়া রোস্তভ অঞ্চলে 10টা শহরে তারা পাল্টা হামলা চালিয়েছে। ওরে বাপরে বাপ, বিশাল ব্যাপার। আর মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপারটা হলো রোস্তভ হলো ইউক্রেন সীমান্তের একদম কাছের রুশ অঞ্চল। এটা অনেকটা বলার মতো, তোমরা আমাদের রাজধানী আক্রমণ করো, আমরা তোমাদের এলাকায় হামলা করব। কিয়েভের অন্ধকার দিনগুলো ওরা আমাদের ভেঙে দিতে চায়, এটা একটা লাইন বলে দেয়। এই একটা লাইনই বলে দেয় কিয়েভের বাসিন্দারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। গত সপ্তাহ থেকে টানা বিদ্যুৎ নেই, হিটিং মেশিন বন্ধ। উঁচু আবাসিক ভবনের পাশে জরুরি তাঁবু খাটানো হয়েছে, যেখানে মানুষ একটু গরম হওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানে একটা অসাধারণ ব্যাপার দেখুন, মানুষ কিন্তু হাল ছাড়ছে না। তারা মোমবাতি জ্বালিয়ে বসে আছে, একসাথে গল্প করছে, একে অপরকে সাহায্য করছে, আর জেলেনস্কিকে মনে প্রকাশ্যে গালাগালি করছে। এটাই হলো রেজিলিয়েন্স, বা যাকে আমরা স্থিতিস্থাপকতা, অনেক কঠিন শব্দ, যাকে বলি প্রতিরোধ ব্যবস্থা। সবচেয়ে কঠিন সময়ে মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে। যদি আমি ভূ রাজনৈতিক বিশ্লেষণ করি তাহলে কথাগুলো এভাবে বলা যায়। বন্ধুরা দেখান তো ঠিক আছে কিনা আপনাদের সাথে। এই যুদ্ধ শুধু ইউক্রেন রাশিয়া নয়, এটা পুরো বিশ্ব ব্যবস্থার একটা লড়াই। এক পাশে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, তারা ইউক্রেনকে সমর্থন দিচ্ছে। অন্য পাশে রাশিয়া, যারা সমর্থনে আছে অন্তত পরোক্ষভাবে চীন, ইরান, নর্থ কোরিয়া। এস্তোনিয়ার মতো ছোট দেশগুলো কেন এত সক্রিয়? কারণ তারা জানে আজ ইউক্রেন, কাল হয়তো তারা টার্গেটে পড়বে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কতদিন চলবে? 2014 থেকে শুরু হওয়া এখন 2026 শুরু হয়েছে এবং শেষের কোনো লক্ষণই নেই। প্রযুক্তি যুদ্ধ যুক্ত হয়েছে। এই যুদ্ধ আসলে একটা টেকনোলজি শোকেসও আপনি বলতে পারেন। ড্রোন প্রযুক্তি কতটা এগিয়েছে দেখুন, 300টা ড্রোন একসাথে বিভিন্ন টার্গেটে স্বয়ংক্রিয় নেভিগেশনের মাধ্যমে। এটা 10 বছর আগেও কল্পনা করা যেত না, কেউ কি ভাবছিল? তারপর আছে সাইবার যুদ্ধ, বিদ্যুৎ গ্রিড হ্যাক করা, যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া। এগুলো এখন যুদ্ধের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, অবিচ্ছেদ্য অংশ। আর সবচেয়ে মজার কি জানেন? সোশ্যাল মিডিয়া দুই পক্ষই তাদের ভার্সন অফ হিস্টোরি তুলে ধরছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মনস্তান্ত্রিক যুদ্ধ চালাচ্ছে। ভবিষ্যতের যুদ্ধ হবে এমনই, মানুষের চেয়ে মেশিন বেশি, বুলেটের চেয়ে বাইট বেশি। তো বন্ধুরা, আজকের বিশ্লেষণ থেকে আমরা কি শিখলাম? নাম্বার 1, আধুনিক যুদ্ধ শুধু সৈন্যের লড়াই নয়, এটা অর্থনীতির, প্রযুক্তির, মনোবলের লড়াই। নাম্বার 2, ছোট্ট দেশগুলো বড় ভূমিকা রাখতে পারে, এস্তোনিয়া তার প্রমাণ। নাম্বার 3, মানুষের প্রতিরোধ ক্ষমতা, কিয়েভের মানুষ যেভাবে টিকে আছে সেটা অনুপ্রেরণাদায়ক, কিন্তু কতদিন? নাম্বার 4, এই যুদ্ধ শুধু ইউক্রেন রাশিয়ার নয়, এটা পুরো বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর সবচেয়ে বড় শিক্ষা, যুদ্ধ কখনো সমাধান নয়, শুধু সমস্যার জন্ম দেয়। আমরা দেখলাম ড্রোন কারখানা জ্বলছে, শহর অন্ধকারে ডুবছে, মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু শান্তির কোনো লক্ষণ নেই। শান্তির মা আগেই মারা গেছে। প্রশ্ন হলে শেষ কোথায়? উত্তর কারো জানা নেই, তবে একটা কথা নিশ্চিত, ইতিহাসে যুদ্ধকে মনে রাখবে 21 শতকের প্রথম বড় পূর্ণাঙ্গ যুদ্ধ হিসাবে, প্রযুক্তির যুদ্ধ হিসাবে এবং মানুষের অদম্য মনোবলের গল্প হিসাবে। যেটা ইউক্রেনে কাজ করছে না, সেই ওই লোকটার নামও আমি মুখে আর উচ্চারণ করতে চাই না। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও মিস না হয়।
অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, ভেনেজুয়েলা, সৌদি আরব, কুয়েত, আবুধাবি, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি একটা ভিডিও করেছিলাম খবর সঙ্গে, সেটা ছিল টাইটেলটা কি ছিল? টাইটেলটা ছিল গ্রিনল্যান্ড নিয়ে আসল তথ্য ফাঁস। সেটা ডেসক্রিপশনে দেখছেন, উপরে ক্লিক করবেন, সোজা ওখানে চলে যাবেন। যারা এখন পর্যন্ত দেখেননি তারা চটজলদি দেখে আসুন এই ভিডিওটা দেখার পর, লাইক কমেন্ট করার পর। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।